ময়নাগুড়ির কিশোর বেলার বন্ধু দেবা মানে দিব্যপ্রভ আর রথি। বহু বছর পর প্রবাসী দিব্য মাটির টানে দেশে ফিরে তার প্রাণের বন্ধু রথিকে নিয়ে এক অদ্ভুত এক্সপিডিশনে বেরোয়। জায়গাটার নাম বেগুন কোদর। ভৌতিক লেখক রথি ভাবে লেখার জন্য ভালো কিছু প্লট পাওয়া যাবে, কিন্তু তখনও সে জানত না তাদের ডেস্টিনেশন আদপেও বেগুন কোদর নয়। ঝাড়খণ্ডের প্রান্তিক উপজাতি অসুর। নিজেদের ওরা মহিষাসুরের বংশজ মনে করে। দেবী দুর্গা ওদের শত্রু। নবরাত্রির 9 দিন ওরা ভালো করে কাজ করে না, এক প্রকার গৃহবন্দী থাকে, বা এক কথায় অশুভ মনে করে ওই 9 দিনকে। দিব্য নিজের শিকড়ের টানের জন্যই এখানে এসেছে। উচ্চবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারের দিব্যর শিকড় কিভাবে অসুর উপজাতির সাথে যুক্ত হতে পারে? দিব্যকে তার বড় অচেনা লাগে। সত্যি কি মাটির টানেই দিব্যর প্রত্যাবর্তন, নাকি এর পিছনে রয়েছে আরো কোনো গূঢ় রহস্য? কি সেই রহস্য? জানতে হলে অবশ্যই শুনতে হবে লেখিকা সুপর্ণা নাথের লেখা নরক বলয়। সুপর্ণা নাথের জন্ম দক্ষিণ কলকাতায়। বড় হওয়া কলকাতা এবং বারাসাত মিলিয়ে মিশে। কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রাণীবিদ্যায় সাম্মানিক স্নাতক এবং MBA এর পর কর্পোরেট জগতে প্রবেশ। বছর 3 আগে লেখার জগতে প্রবেশ করেছেন তিনি। একক বই ফেয়ার হোপের আতঙ্ক গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে। তাছাড়াও অনেক সংকলন ও পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। আজকের গল্পটি ভূত ভূতুম পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছে। শুরু করছি দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন নরক বলয়। ঘুম ভাঙা আর জ্ঞান ফেরার মধ্যে ফারাক বোধহয় খুব বেশি হয় না। অনুভূতিটা অনেকটাই এক। আজ উপলব্ধি করলাম। তবে চারপাশে এতটাই অন্ধকার যে চোখ খুলছি না বন্ধ করে আছি সেটা বোঝা দেয়। তবে বিনা চেষ্টায় আমার সব কয়টি ইন্দ্রিয় একযোগে আমাকে বুঝিয়ে দিল আমি খুব স্যাঁতে পিচ্ছিল গুমোট একটা পরিবেশে আছি। আর সব থেকে প্রকট যে অনুভূতি সেটা হলো বিশ্রী একটা গুমোট গন্ধ। গন্ধের ধরনটা অজ্ঞাতপূর্ব। কয়েক সেকেন্ড সময় নিলাম ঘেঁটে যাওয়া চিন্তা ভাবনাগুলো একত্রিত করতে। এই অদ্ভুত পরিবেশে আসার পূর্বের স্মৃতিগুলো মনে মনে হাতড়ে নিলাম খানিক। আর তখনই আচমকা মাথায় এলো, আরে দিব্য, দেবা কোথায়? আমি বা কোথায়? এটা কোন জায়গা? আমি এখানে কেন? কথাগুলো মনে পড়তেই সেই বিভৎস বিভীষিকাময় অভিজ্ঞতাটা আরো একবার শিরদাঁড়া বেয়ে মাকড়ের মতো নেমে গেল। শেষ যেটা মনে পড়ছিল, আমি আর দেবা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলাম। ও একটু পিছিয়ে পড়েছিল। ওর স্বরটা আমার কানে আসছিল শুধু। রথি, রথি দৌড়ো, থামিস না, থামিস না, তোর কোনো চিন্তা নেই রে, আমি আছি, দৌড়ো। শেষের দিকে ওর পায়ের শব্দও পাচ্ছিলাম না ওর শুকনো পাতার উপরে। তবে ওর কথাগুলো না জানি কি একটা আশ্বাসের সুর ছিল। আমি থামিনি। আমি আসলে জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি তো, তাই আমার মাথাও বোধহয় তাৎক্ষণিক অবশ্য কর্তব্যটা ঠিক কি সেটা নির্ধারণ করতে পারছিল না। আমি শুধু উদ্দেশ্যহীনভাবে শুকনো পাতার উপর দিয়ে জঙ্গলের ভিতর দৌড়াচ্ছিলাম, শুধু দৌড়াচ্ছিলাম। পূর্ণিমা বোধহয় কয়েকদিন আগে গেছে বা পরে আসবে, তাই ভগ্ন স্বাস্থ্য চাঁদের আবছায়া আলো গাছগাছালির ফাঁক দিয়ে এসে একটা ঘোলাটে আঁধার তৈরি করেছে। চোখ সইয়ে নিতে পারলে পথ দেখা যায়। সেই আলোর ভরসাটুকুতেই আমি দৌড়াচ্ছি, কিন্তু হঠাৎই সেই আলোটুকুও
নিভে গেল। চোখের সামনে শুধুই কালো, আর কিচ্ছু মনে নেই, আর কিচ্ছু মনে নেই। টেবিলের উপর পা তুলে মনের সুখে সুখ টান দিচ্ছিলাম। বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে আবার প্লট খোলে না মাথায়। টুম করে নোটিফিকেশনের শব্দে ফোনটা হাতে তুলে নিলাম। একটা মেসেজ, দিব্যপ্রভ সেনগুপ্তর মেসেজ। স্মৃতি হাতড়ে নামটা খুঁজে বের করলাম। আরে দিব্য মানে আমাদের দেবা। 2 লাইন লেখা। কি রে লেখক, কেমন আছিস? 1 ঘন্টার মধ্যে আসছি তোর বাড়ি। দেবার সঙ্গে শেষ দেখা হয়েছিল গত 7 বছর আগে এক বই মেলায়। হঠাৎই ময়নাগুড়ি ছেড়েছিলাম, আমার তখন কত হবে, 18। তারপর সেই বই মেলায় দেবার সাথে আমার মোটে একবার দেখা, তাও খুব কম সময়ের জন্য। বেশি কথা হয়নি সেদিন। ফেসবুকেও খুঁজে পাইনি ওকে। কিন্তু ক্লাস 5 থেকে 12 ক্লাস পর্যন্ত আমরা ছিলাম হরিহর আত্মা। আমি চলে আসি কলকাতায় পড়তে। শুনেছিলাম ও নাকি দেশের বাইরে চলে যাবে। তারপর সময়ের স্রোতে আর জীবন জীবিকার টানে বন্ধুত্বের সম্পর্কের উপর পলি জমে। আজ সেই দেবা আমার বাড়ি আসছে। বুঝতে পারছি না ও ঠিকানাটা পেল কি করে। অপ্রত্যাশিত আনন্দের অনুভূতিটা বেশ ভালোই লাগে। চট করে উঠে নিজেকে আর বাড়িটাকে একটু গুছিয়ে নিলাম। ফুড অ্যাপ থেকে কিছু খাবার অর্ডার করে চায়ের জলটা গ্যাসে বসাতে যাব, ঠিক তখনই দরজায় সুরেলা বেলটা বেজে উঠল। দরজা খুলতেই সেই পুরনো চকচকে হাসি মুখ। সময় আর বয়সের বালি এতটুকু মলিন করতে পারেনি ওকে। কি রে, চিনতে পারছিস তো নাকি? আরে চিনবো না মানে? কতদিন পর। এই কোথায় ছিলি বলতো? এফবি ইনস্টাতেও তো পাইনি তোকে। হ্যাঁ, সব বলবো, আগে একটু জল খাওয়া তো। দেবা সত্যি এতটুকু বদলায়নি, ঠিক আগের মতোই আছে। প্রায় 2 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল আড্ডা দিতে দিতে আমরা বুঝতেই পারলাম না। জানলাম দিল্লি থেকে মাসকাম নিয়ে পড়াশোনার পর কিছুদিন এখানে চাকরি করে তারপর হায়ার স্টাডিজের জন্য ইউরোপ, সেখানেই পুনরায় চাকরি। সেই সূত্রে ওই মহাদেশের বিভিন্ন ঘাটের জল খেয়েছে। তা হঠাৎই গরিব দেশে প্রত্যাবর্তন কেন ভাই? পেটের টান বলতে পারিস। বলিস কি রে? হ্যাঁ, এই পোড়া দেশে পেটের টানে? ওই আর কি, আসলে একটা প্রজেক্ট করছি, নিজের উৎসাহই বলতে পারিস। দাঁড় করাতে পারলে ভালো কোনো চ্যানেলে বেচে দেব। অনেকদিন তো অন্যর জন্য করলাম, এবার একটু নিজের জন্য আর কি, বুঝতেই তো পারছিস। আচ্ছা, তা কি প্রজেক্ট? বিভিন্ন হন্টেড প্লেস এক্সপ্লোর করা। এই ভাই, তুই কোথায় থাকিস? হ্যাঁ, আজকাল ইউটিউব খুললে দেখবি বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা এমন 1000টা চ্যানেল খুলে বসে আছে। ভূতের সংখ্যা বোধহয় এখন মানুষের থেকে বেশি। সবাই ভূত ধরছে ক্যামেরায়। ঠিক। শুধু ইউটিউব কেন রে, বড় বড় চ্যানেলগুলো ঘোস্ট হান্টিংয়ের উপরে কত অনুষ্ঠান বানাচ্ছে। দেন তোরটা কিসে আলাদা? গুড কোয়েশ্চেন। শোন, প্রথমত আমি থাকবো একদম একা। একটা নাইট ভিশন ক্যামেরা, বড় জোর একটা গোপ্রো, আর কোনো যন্ত্রপাতি থাকবে না সেখানে। কেননা ভূতকে মিটারে মাপা যায় না। আর কর্মসূত্রে ওই বড় বড় ঘোস্ট হান্টিংয়ের অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার কল্যাণে আমি জানি ওই অনুষ্ঠানগুলো পুরো মেড আপ। হ্যাঁ, পুরোটাই মেড আপ। গুড লর্ড, বলিস কি রে? এই পুরোটা বানানো, মানে সাজানো ব্যাপার বলছিস? একদম পুরোটাই স্ক্রিপ্টেড। বুঝলাম। তার মানে বলাই যায় যে ভূত বলে কিছু নেই, তাই তো? দেখো রথি, এটাই আমার আগ্রহের জায়গা। আমি নিজে জানতে চাই যে ভূত বলে কিছু আছে কি না। আমি মনে করি এই পৃথিবীতে যদি পজিটিভ পাওয়ার থেকে থাকে, মানে ঈশ্বর, তাহলে তাকে ব্যালেন্স করার জন্য কোনো না কোনো নেগেটিভ পাওয়ার তো থাকবেই, তাই না? দিস ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট ব্যালেন্সিং, এটা আমার ধারণা। আর সেখান থেকেই এই অনুষ্ঠানের আইডিয়া, বুঝলি? আর থাকলেও তার আসল অনুভূতিটা কি
ভূত মানেই বিকৃত দর্শন বা সাদা শাড়ি বা ঘাড় মোটকে দেওয়া অথবা পজেস করা। এই যে স্টিরিওটাইপটা তৈরি হয়েছে না, তার সত্যতা কতটা? আর তাছাড়া হয়তো নিজেকে একটু ঝালিয়ে নেওয়া। বাট কি ঝালিয়ে নেওয়া? না মানে তেমন কিছু না। ওকে, আমাকেও সাথে নে, গল্পের জন্য দারুণ একটা প্লট পাবো, কি বলিস? প্লিজ না বলিস না ভাই। প্রথমে মোটেও রাজি না হলেও অতি কষ্টে প্রায় হাতে পায়ে ধরে শেষে রাজি করালাম। বলল, তবে আমি যা বলবো সব শুনবি আর মানবি। রাজি? হ্যাঁ, রাজি। ডেস্টিনেশন ঠিক হলো বেগুন কোদর। ঠিক হলো বলা ভুল, ওটা বোধ হয় ঠিক করেই ও এসেছিল। তখন অবশ্য বুঝিনি এই প্রজেক্টের পিছনে ওর কতটা রিসার্চ আছে বা এই জায়গাটা বেছে নেওয়ার আসল কারণটা ঠিক কি। যখন বেগুন কোদর পৌঁছলাম তখন সূর্য মধ্য গগনে। অক্টোবরের শেষ, তাই রোদটুকু চামড়া সয়ে নিচ্ছে। বাইক আর এসেছি তাই সময় লেগেছে একটু বেশি। ক্যামেরা, টর্চ, ল্যাপটপ, অন্য কিছু খাবার ও জল আছে সাথে। আর আছে দেবার একটা খেরো খাতা, চামড়া বাঁধানো, আদ্যিকালের। সারাক্ষণ নয় কিছু লিখছে অথবা পড়ছে। বার দুই জিজ্ঞেস করেছিলাম, দেখলাম দুবারই এড়িয়ে গেল। জায়গাটা ফাঁকা, ভূতের জন্য না ঠাঠা দুপুরে রোদের কারণে সেটা বুঝতে পারলাম না। তো এবার চল রথি, স্টেশনের ভেতরটা দেখে আসি। এখনই? এখন তো দুপুর রে। তোর কি ধারণা যে রাত না হলে ভূত বেরোয় না? হ্যাঁ, আসলে অন্ধকার রহস্যে মোড়া। অন্ধকার মানেই অনেক অজানার খনি। আমাদের মনের কল্পনা, ইনসিকিউরিটি, ভয় সব কিছু তাই ওই অন্ধকারকে ঘিরে। যদি মৃত্যুর পর আত্মা এই জগতে থেকেই যায়, তাহলে সে দিনের বেলা কোথায় থাকে? বলতো। বুঝলাম অকাট্য যুক্তি। গাড়ি থেকে নেমে পাটা একটু সোজা করে নিলাম। আসার পথে কিনে আনা স্যান্ডউইচ আর মিষ্টি খেয়ে তবে এগোবো, এটাই ঠিক হলো। খেতে যাব ঠিক তখনই পেছন থেকে একটা ডাক এলো। সেটা শুনেই সেদিকে ফিরলাম। তা স্যার নাকি ভূত ধরতে নাকি? হ্যাঁ, প্রশ্নের অধিকারীর মলিন ও কালির দাগ লাগা চেক কাটা জামা এবং প্রায় ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি বলে দিচ্ছে মানুষটি কোনো কলকারখানার বা শ্রমসাধ্য কোনো কাজ করেন। তবে কথাবার্তা বেশ গুছনো। দেবা খুব মন দিয়ে লোকটিকে দেখছিল, কিন্তু কি যে দেখছিল সেটা জানি না। দেবা আমাকে থামিয়ে জিজ্ঞেস করলো, তার মানে এখানে ভূত আছে বলছেন? দেখেছেন নাকি? হালকা কৌতুক মিশিয়ে বলল ও। লোকটির বোধহয় সেটা খুব একটা ভালো লাগেনি। দেবার কথা না শোনার ভান করে আমার দিকে তাকিয়ে বলল, স্যার লোকে বলে এখানে আছে। এতজন কি একসাথে ভুল হতে পারে? আমি জানি না, আমি দেখিনি। ও আচ্ছা। তবে ওই মাস্টারের কোয়ার্টারের দিকে যেতে পারেন। ওই কুয়োতেই তো মাস্টার আর ওর বউকে ফেলে মেরেছিল। ওদিকে সন্ধ্যের মুখে গেলে দেখা পেতে পারেন। কথাটা বলতে বলতেই লোকটা তাড়াহুড়ো করে হাঁটা দিল। ব্যাপারটা ঠিক কি হলো বুঝলাম না। দেবা হ্যাঁচকা টানে গাড়িতে ঢুকিয়ে নিল। কি রে, কি হলো? চোখের ইশারায় দেখালো পিছন দিক থেকে একটা ভব ঘুরে ফকির ধরনের মানুষ লাঠি উঁচিয়ে তেড়ে আসছে। ফাঁকা প্ল্যাটফর্ম আর টিকিট কাউন্টার ঘুরে দেখলাম। দু চারটে কুকুর ইতস্তত ঝিমোচ্ছে। চল স্টেশন মাস্টারের বাড়ির দিকটা দেখে আসি। যেতে তো হবেই রথি। ওখানে কিছু একটা তো। কি বলতো? স্টেশন মাস্টারের ভূত? নট শিওর, তবে কিছু একটা তো। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, বুঝলাম না কিছুই। তবে এভাবে বুঝতে হবে সেটা বুঝতে পারিনি। একটু আগে দেবার বলা কথাগুলো হয়তো হেসেই উড়িয়ে দিতাম, দিতে পারলে খুশি হতাম, কিন্তু পারলাম কি?
স্টেশন মাস্টারের বাড়ির আশপাশ ঘুরতে ঘুরতে দেবা বলেছিল, জানি না তুই বিশ্বাস করবি কিনা, তবে আই ক্যান স্মেল দেম। সাইকিক বলতে পারিস, আবার ঠকবাজও বলতে পারিস। আমার মায়ের মামা ছোটবেলায় আমার কুণ্ডলী দেখে বলেছিলেন আমি নাকি অন্য রকম কোনো বড় কাজের জন্য জন্ম নিয়েছি। তবে আমার বিজ্ঞান মনস্ক বাবা মা সেসবে কান দেননি, বড় হয়ে আমিও নয়। তবে কাজের সূত্রে বিদেশে বিভিন্ন সাইকিক মানুষজনের সঙ্গে আলাপ হয়েছে। তার মধ্যে এক মেক্সিকান বুড়ি একবার বলেছিল পাপ পরিষ্কার করতে আমার জন্ম, বড় কাজ করতেই আমার জন্ম। মানে? সেই মানেটা তো আমি খুঁজতে চাই। স্টেশনে দুপুরের দেখা লোকটার কথা মনে আছে, যে বলেছিল এদিকে কিছু পেলেও? হ্যাঁ, তো হি ওয়াজ নট অ্যালাইভ। এই যা, কি বলছিস উল্টো পাল্টা? ভর দুপুরে ভূত দেখলাম, ওরম হয় নাকি? আমি তো আগেই বলেছি দিনের আলোয় ভূত থাকে না, এটা একটা মিথ। প্ল্যাটফর্মে লোকটার কোনো ছায়া পড়ছিল না, খেয়াল করেছিলি? কেন বলতো? এনার্জির ছায়া পড়ে না, বাট চোখে দেখা যায়। কিরকম একটু বোঝাবি? দেওয়ালের সামনে মোমবাতি জ্বেলে দেখবি, শিখা চোখে দেখতে পাবো, কিন্তু দেওয়ালে ছায়া পড়ে কি? কেননা ওটা এনার্জি, মেটেরিয়াল বা পার্টিকেল নয়। আর ভবঘুরে লোকটা আসার পর পুনরায় মাথা ঘুরিয়ে লোকটাকে দেখতে গিয়ে দেখলাম তার কোনো অস্তিত্বই নেই। অত কম সময়ে কেউ কি হারিয়ে যেতে পারে? ও আমাদের এদিকটা আসতে বললো, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, সেটাই খুঁজছি। মুখে না বললেও দেবার মানসিক সুস্থতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। যত সব আজগুবি। চিন্তায় ছেদ পড়ে দেবার ডাকে। পায়ে পায়ে ও কখন জঙ্গলের দিকে চলে গেছিল খেয়ালই করিনি। দৌড়ে ওদিকে যেতে গিয়ে মারাত্মক একটা বিকট গন্ধ নাকে ধাক্কা মারল। দেবা উত্তেজিত গলায় প্রায় চেঁচিয়ে বলল, আই ওয়াজ রাইট। একটু আগেও আমি দেবার কথাগুলো বিশ্বাস করছিলাম না, কিন্তু চোখের সামনে জঙ্গলের ভেতর সকালে দেখা লোকটির বাসি মরাটা দেখার পর আমি প্রকৃত অর্থেই বাকরুদ্ধ। সেই চেক কাটা কালির দাগ লাগা জামা, পায়ে সেই ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি, দেহটা কম করে দুদিন এখানে পড়ে আছে, একেবারে ফুলে উঠেছে। কিছু জায়গায় কোনো ছোট পশুর কামড়ের দাগ। আমার যুক্তি বুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে। আমি দিনের আলোয় নিজের চোখে ভূত দেখলাম, তার সাথে কথা বললাম। দেবা ক্যামেরা নিয়ে ভিডিও করছে, সংক্ষেপে পুরো বিষয়টা বলে লোকটির দেহের উপর ফোকাস করছে। ওকে দেখে অনেকটাই স্বাভাবিক মনে হলো, যেন এটাই ও এক্সপেক্ট করেছিল। দেবা, ইয়ে বলছিলাম, এবার কি ফিরবি? সন্ধে হয়ে আসছে তো, চল ফিরে যাই। ওমা, আসল এক্সপেডিশন তো শুরুই হলো না রে। মানে? এই তো এই বডিটা। ধুর, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা। লোকটা বোধহয় সাপের কামড়ে মারা গেছে, কেননা গায়ে কোনো আঘাত তো দেখছি না। যে কামড়ের দাগ আছে তা হাতে আর পায়ে, সে কামড়ে মৃত্যু হয়নি। ফেরার পথে পুলিশকে ইনফর্ম করতে হবে, বুঝলি? এদিকে তো তেমন কেউ আসে না, তাই কারো নজরে পড়েনি। আত্মাও তার জাগতিক শরীরের মোহ কাটাতে পারছে না, তাই আমাদের হিন্টস দিল। আমার তখন থেকে একটা সন্দেহ হচ্ছিল। জঙ্গলের সন্ধে আর রাতের বিশেষ ফারাক হয় না। ঝুপ করে একটা অন্ধকারের চাদর যেন জড়িয়ে নিল গোটা বনাঞ্চল। দেবা নাইট ভিশন ক্যামেরাটা বের করে নিল, হাতে টর্চ ছিল। ধীরে ধীরে জঙ্গলের পূব দিকে এগোতে লাগলাম। পূব পশ্চিমটা বুঝতাম না, যদি হাতের ঘড়িতে একটা পুচকে কম্পাস না থাকতো। জঙ্গলের একটা নিজস্ব শব্দ থাকে, ভাষা থাকে, সেটা আজ প্রথম বুঝলাম। কিট কিট করে একটা না একটা কিসের ডাক যেন চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। সাবধানী পায়ে স্পর্শ পেয়ে মরা পাতাগুলো যেন
সজীব হয়ে উঠছে। মাঝে মাঝেই পায়ের শব্দে ভীত সরীসৃপ সরে গিয়ে পথ করে দিচ্ছে। আমি ভূতে ভয় পাই না, তবে এখন আমার ভয় করছে, সত্যি ভয় করছে। তবে কিসের ভয় বা কাকে ভয় সেটা বোঝাতে পারবো না। স্বরের স্বাভাবিকতা যথাসম্ভব বজায় রেখে বললাম, দেবা, ওদিকে কোথায় যাচ্ছিলে? বড়দেও বাড়ি, যদি আমি খুব ভুল না হই। সেটা কি? আমি নিজেও জানি না, তবে এটা জানি যে অনেক প্রশ্নের উত্তর ওখানেই পাবো। অন্য সময় হলে হয়তো দেবার কথাটা হেসে উড়িয়ে দিতাম, কিন্তু খানিক আগে যা ঘটেছে তারপর আর চুপচাপ ওকে অনুসরণ করতে লাগলাম। প্রায় মিনিট ৬-৭ হাঁটার পরে অপেক্ষাকৃত কম জঙ্গলে জায়গায় এসে দাঁড়ালাম। সামনে একটা ছোট ভাঙা বাড়ি। বাড়ি বলা যায় কিনা জানি না, দুটো ঘর পাশাপাশি, সামনে এক ফালি বারান্দা। ঘরের দেয়ালে কোনো জানলা নেই। মাথার উপরে কোনো কালে একটা টিনের চাল ছিল, সেটা ধ্বংসাবশেষ পড়ে আছে উঠোনের এক পাশে। আমি নিজের খেয়ালেই বাড়িটার দিকে পা বাড়াতে যাচ্ছিলাম, হঠাৎ দেবা পেছন থেকে হ্যাচকা টানে আমায় আটকালো। ওর দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই হাতের টর্চটা মাটির দিকে ফেলল। দেখলাম ছোট ছোট হাড়ের টুকরো আর পাথর নুড়ি একসাথে গেঁথে একটা ছোট মালার মতো, অনেকটা অনেকটা ওই মেয়ের হাতে যে চুড়ি পড়ে না সেই আকারের। এবং ভালো করে দেখার পর দেখলাম অমন অনেকগুলো মালাই চারদিকে ইতস্তত ছড়ানো। কি এগুলো? কোনো একটা ক্রিয়া করা হয়েছে, আর পশুর হাড় যখন আছে, ক্রিয়াটা অশুভ উদ্দেশ্যে করা। তুই আমাকে ফলো করে আয়, আমি আছি তো, কোনো চিন্তা নেই। কাঁধের স্লিং ব্যাগ থেকে সেই ঘেরোর খাতাটা বের করে টর্চের আলোয় কি যেন দেখে নিল চট করে। তারপর ব্যাগ থেকে একটা ছোট্ট পুঁতির মালা বের করে নিজে পরল, আমাকেও পরালো। সাবধান করে দিল এটা যেন কাজ ছাড়া না করি। বাড়ির ভাঙা বারান্দায় পা দেওয়া মাত্র একটা অদ্ভুত অনুভূতি হলো। ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে মনে হলো আমার দেহের ওজন যেন অনেকটা বেড়ে গেছে, আর মনটা অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে গেছে। কিসের জন্য মন খারাপ জানি না, তবে ভীষণ মন খারাপ লাগছে। হঠাৎ দেবা শক্ত করে হাতটা ধরে বলল, কোনো চিন্তা নেই, আমি আছি তো। আর মুহূর্তে সব অদ্ভুত অনুভূতি উধাও। আমরা ঘরের ভেতর পা দিলাম। ভেঙে পড়া মাটির দেওয়ালি ঘর, কয়েকটা ভাঙা সরা, মাটির কলসি, নারকেলের ছোবড়া ছড়িয়ে আছে। দেবা আমার হাত ধরেই আছে, তবে মুঠোটা আরো শক্ত হচ্ছে ধীরে ধীরে। দেখলাম খুব বড় বড় করে শ্বাস নিচ্ছে, আর নিজের মনে মাথা নেড়ে নেড়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। বুঝলি রথি, যা ভেবেছিলাম তাই। ও কি সম্ভব? তবে কি? কি রে? দেখলাম আমার প্রশ্নটা ওর কানে ঢোকেনি। হ্যাচকা টানে পাশের ঘরের দিকে নিয়ে চলল আমাকে। ঘরে পা দেওয়ার আগে পর্যন্ত জানতাম না যে আমার আগামী সম্পূর্ণ জীবন, বোধ, বিচার, বিশ্বাস সব বদলে যেতে চলেছে। ঘরটা যেন কুচকুচে কালো। এই অন্ধকার কোনোভাবেই এই জগতের হতে পারে না। পাশের ঘরটার ভাঙা ছাদ চুঁয়ে তবু কিছুটা মরা চাঁদের আলো আসছিল, কিন্তু এই ঘরে দেবা আর আমার দুজনের টর্চের আলো একযোগে যার উপর পড়ল, সেই ভীষণ দর্শন বস্তুটি সেটা যে কি সেটা বোঝার আগেই আমার
হৃৎপিণ্ড প্রায় লাফিয়ে উঠেছিল। কয়েক সেকেন্ড পর ধাতস্থ হয়ে বুঝলাম ঘোর কৃষ্ণকায় একটি প্রমাণ সাইজের মূর্তি, দেখতে অনেকটা আমাদের মহিষাসুরের মতো। তবে এই মূর্তির রূপটি শতগুণ বেশি মারাত্মক। কি এটা? দুয়ারি ঠাকুর, অসুর উপজাতির উপাস্য, তবে সত্যিকারের দুয়ারি নয়। মুখের দুপাশে সদন্ত, চোখটা রক্তবর্ণ, চারটি হাতের দুটিতে ঢাল তলোয়ার, আর অন্য দুটি হাত একটি নরশিশুকে দুহাতে ছিঁড়ছে, আর মুখে ধরা একটি রক্তমাখা হৃৎপিণ্ড। এইটা মূর্তি? এই বিভৎস মূর্তি বানালো কেনই বা বানালো? কোমরে জড়ানো আছে একটা ছাল। আমি যদি খুব ভুল না হই, ওটা কোনো পশুর ছাল নয়, ওটা মানুষের বা কোনো পুরুষের শুকনো ছাল। আমি এত বছরের জীবনে এরম বিভৎস কিছু আগে দেখিনি। বিড়বিড় করে বললাম, অসুর উপজাতি? মূলত ঝাড়খণ্ডের প্রান্তিক উপজাতি। নিজেদের ওরা মহিষাসুরের বংশজ মনে করে। দেবী দুর্গা ওদের শত্রু। নবরাত্রির 9 দিন ওরা ভালো কাজ করে না, এক প্রকার গৃহবন্দী থাকে, বা এক কথায় অশুভ মনে করে ওই 9 দিনকে। এখানে কেন? আমার যেটুকু জ্ঞান আর আগের করা রিসার্চ আছে তার বেসিসে বলতে পারি মারাত্মক ক্রিয়া করেছে কেউ এখানে। যে করেছে সে অসুর উপজাতিরই হয়তো মানুষ, অথবা এমন কেউ যে ওদের ধর্মটা জানে এবং একটা মারাত্মক ক্রিয়ার মাধ্যমে দেবতাকে দানবে রূপান্তরিত করেছে। আর আর কি আর এই জায়গাটাকে মূর্তিমান নরকের দ্বারে পরিণত করেছে। আর লোহাকে যেমন চুম্বক টানে, এই অঞ্চলটা টানে অপশক্তিকে। সে কি রে? তাহলে উপায়? কথাটা শেষ হবার আগেই একটা ছায়া শরীর হঠাৎ যেন মুহূর্তে ঘরের কোণ থেকে ওখানে ছুটে গেল। সাথে সাথে ঘরটা বিশ্রী বুনো গন্ধে ভরে উঠল। বিষয়টা দেবা লক্ষ্য করেছে। মুহূর্তে চোখ বন্ধ করে কি যেন একটা মন্ত্র পড়তে শুরু করলো, আর সাথে গন্ধটা উধাও। প্রতি জায়গাটা যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি বিষাক্ত। আর এখানে ক্রিয়া কোনো এক কালে হয়েছিল, কিন্তু আজও মূর্তিটা এত নতুন কি করে? কিন্তু এখানে যে কারোর পা পড়েনি সেটা বুঝতেই পারছিস। ঠিক এটা আমারও মনে হয়েছিল রে। চলো ভাই, চলে চল, এখানে থাকতে হবে না। চল চল চল। না রে, না রে, খোলা নরক দ্বার বন্ধ না করে তো যেতে পারবো না ভাই। আমার আসল উদ্দেশ্যই তো, আর আমার জন্য ভাবছি না, তুই যে আমার রেসপন্সিবিলিটি, তোর সিকিউরিটির জন্য তো এটা দরকার। কি করবি? কিভাবে করবি? তোর সাথে তো কোনো পুজোর সামগ্রীও নেই। তাহলে ফুল, বেলপাতা, ধূপ, ধুনো এসব না হলে কি পুজো হয় না? মন্ত্রগুণ বলে একটা কথা আছে। শব্দ আমাদের হিন্দু শাস্ত্র মতে ব্রহ্ম, সব থেকে বেশি শক্তিশালী, আর সবকিছুর উপরে হলো মনের সদিচ্ছা। আমি চেষ্টা করব ভাই, বাকি আমার ঈশ্বর জানেন। এ যে আমার দায়। দরকার হলে আমার মনে এখন হাজার প্রশ্ন। বিদেশে লেখাপড়া ও কাজ করা চূড়ান্ত আধুনিক মনস্ক দেবা কি করে এসব শিখলো? কিন্তু জিজ্ঞেস করার সাহস বা মানসিকতা কোনোটাই হচ্ছিল না। দেবাকে আপাতমস্তক রহস্যময় মনে হচ্ছে। তবে এখন শুধু আমি এখান থেকে বেরোতে চাই, শুধু বেরোতে চাই। আমার দিকে ফিরে আদেশের সুরে বলল, তুই চোখ বন্ধ করে উপাস্যকে স্মরণ করে যা, চোখ খুলবি না। বলেই থুতু দেওয়ার মতো ভঙ্গিতে আমার চারদিকে ঘুরে ঘুরে মাটিতে থুতু দিয়ে একটা গন্ডি কেটে দিল। প্রতি যাই হয়ে যাক চোখ খুলবি না।
আর এই গণ্ডির বাইরে বেরোবি না। দেখলাম ও হাতের টর্চটা মাটিতে নামিয়ে এগিয়ে গেল মূর্তির দিকে। উচ্চস্বরে মন্ত্রপাঠ চলছে, আর ম্যাজিকের মতো বদলে যাচ্ছে আমার চারপাশের পরিবেশ। চোখ বন্ধ থাকলেও বাকি ইন্দ্রিয়ের প্রখরতা বুঝিয়ে দিচ্ছে আমার চারদিকের তাপমাত্রা এখন প্রায় হিমাঙ্কের কাছে। টকটক করে কাঁপছি, সাথে কানে আসছে বিভিন্ন পশুর মিলিত আর্তচিৎকার আর না জানা কোনো ভাষার অস্পষ্ট উচ্চারণ। প্রচন্ড ইচ্ছে করছে চোখ খুলতে, কিন্তু কিন্তু দেবার নিষেধ। রথি, রথি বাঁচা, বাঁচা, রথি, বাঁচা। দেবার গলা না, পাশের ঘর থেকে আসছে। আর পারলাম না চোখ বন্ধ রাখতে, আর পারলাম না। চোখ খুলে দেখলাম ঘর ঘুটঘুটে অন্ধকার। দেবা কোথায়? কোথায় দেবার টর্চ? দেবা, দেবা, তুই কোথায় ভাই? কোথায় তুই? হ্যাঁ, হাতে টর্চটা জেলে গন্ডি টপকালাম, আর গন্ডির বাইরে পা দেওয়া মাত্র আলোটা নিভে গেল। আর হিমশীতল এক জোড়া হাত ধাক্কা দিল আমায়। আছড়ে গিয়ে পড়লাম মূর্তিটির ওপর, আর সাথে 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 গায়ে কাঁটা দিয়ে উঠল। হাতের টর্চটা জ্বলে উঠেছে। মূর্তিটি কঠিন পাথুরে নয়, তপ্ত ধাতুর মতো, তবে নরম। ঠিক যেন জীবিত মানুষ। মুখ তুলে দেখলাম মূর্তির মুখে ধরা হৃৎপিণ্ডটা থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত। হাতে ধরা নরশিশুটি এখনো মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। উফ, কি পাশবিক দৃশ্য! ছিটকে সরে গেলাম। মনে হচ্ছিল খুব বেশিক্ষণ বোধহয় সজ্ঞানে থাকতে পারবো না। দেবা, দেবা, তুই কোথায়? তুই কোথায় ভাই? তুই কোথায়? কিন্তু কোথায় দেবা? সেই বিজাতীয় ভাষায় অজানা উচ্চারণের প্রকোপ বেড়েছে আরো। আলোটা পুনরায় নিভে গেছে। পিছন ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে দেখলাম এই ঘরে কোনো দরজার অস্তিত্বই নেই। তাহলে কি আমার অন্ত এখানে এভাবেই হবে? আমি পাগলের মতো দেবার নাম নিয়ে চেঁচাতে থাকি, কিন্তু কোনো উত্তর নেই। তাহলে কি দেবা নেই? কথাটা ভাবতেই সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারছি এই ঘরের আধারে জমা হয়েছে নরক থেকে উঠে আসা অসংখ্য অশুভ অস্তিত্ব। তাদের অদৃশ্য তপ্ত পুতিগন্ধময় শ্বাসবায়ু যেন আমার দেহের চামড়া গলিয়ে দিচ্ছে। পাগলের মতো সারা ঘরে ছুটে বেড়াচ্ছি একটা মুক্তিপথের আকাঙ্ক্ষায়, কিন্তু কোথাও এতটুকু ফাঁক নেই। আমি বুঝতে পারছি কেউ বা কারা আমাকে নিয়ে খেলছে, ঠিক যেন খাঁচায় বন্দি জানোয়ার আমি। হঠাৎ একটা স্পর্শ পেলাম ঘাড়ের কাছে। তবে কি দেবা এলো? কিন্তু মুহূর্তে আমার ভুল ভাঙলো। একজোড়া কঙ্কালসার পৈশাচিক হাত আমার গলায় চেপে বসেছে। চোখ বন্ধ করলাম। হায় ঈশ্বর, এই তবে আমার শেষ। শ্বাসবায়ুর জন্য বুকের ভেতরটা হাঁকপাক করছে। একটু বাতাস চাই, একটু বাতাস। না, চেতন জ্ঞান আর বুঝি ধরে রাখতে পারলাম না। দেওয়া পুঁতির মালাটায় টান পড়ছে। হঠাৎ মালাটা ছিঁড়ে পুঁতিগুলো ছড়িয়ে পড়তেই গলার চাপটা একটু কমে গেল। মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে পুনরায় জীবনের স্বাদ যে কত মধুর সেটা আজ বুঝলাম। ডান হাতের কনুইতে আচমকা হ্যাঁচকাতে কোনো অজানা পথে আমি ঘরের বাইরে বেরিয়ে ছিটকে এসে পড়লাম।
আবছায়া চাঁদের আলোয় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিলাম। দেবা দাঁড়িয়ে, আবছায়া আধারে মুখ দেখা যায় না, তবে তবে ওর গলার স্বর শুনে ভরসা পেলাম। গলার মালাটা কই রে? আচ্ছা দাঁড়া, তুই আমারটা পর। বলেই নিজের মালাটা খুলে পরিয়ে দিল। কিন্তু তোর? আই ক্যান ম্যানেজ, তোর বেশি দরকার। আমাদের কথার মাঝেই চোখের কোণ দিয়ে দেখলাম কেউ বা কিছু একটা কি যেন টেনে নিয়ে গেল। আমার দৃষ্টি লক্ষ্য করে দেবারও চোখ চলে গেছে ওই দিকে। দেবা, ওটা কি? বোধহয় কোনো শেয়াল টেয়াল হবে। ও তুই দাঁড়া, আমার ক্যামেরাগুলো ওদিকে পড়ে গিয়েছিল, নিয়ে আসছি। আমিও যাব। আরে কোনো চিন্তা নেই, যাবো আর আসবো, তোর কিছু হবে না, আমি আছি। সবে হয়তো মিনিট খানেক হয়েছে, তাতেই মনে হচ্ছে যুগ যুগ কেটে গেছে। সবে দেবাকে ডাকতে যাব, দেখি ও আসছে ক্যামেরা দুটো নিয়ে। কিন্তু তার সাথে ওর পেছনে আসছে এক বিশাল আকৃতির কালো ধোঁয়াটে অবয়ব। আমি বাকরুদ্ধ, আঙুল তুলে শুধু বললাম, দেবা, দেবা, তোর পেছনে, তোর পেছনে। রথি, রথি দৌড়ো, দৌড়ো, থামিস না, তোর কোনো চিন্তা নেই রে, আমি আছি, দৌড়ো রথি, দৌড়ো। দেবা চেঁচিয়ে বলল। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনে হলো পায়ের নিচে মাটি নেই, কোনো অতলে তলিয়ে যাচ্ছি আমি। চোখের সামনে শুধুই আধার, আধার আর আধার। আর কিছু মনে নেই, আর কিছু মনে নেই। ঘুম ভাঙা আর জ্ঞান ফেরার মধ্যে ফারাক বোধহয় খুব বেশি হয় না। অনুভূতিটা অনেকটাই এক। আজ উপলব্ধি করলাম। তবে চারপাশে এতটাই অন্ধকার যে চোখ খুলছি না বন্ধ করে আছি সেটা বোঝা দেয়। তবে বিনা চেষ্টায় আমার সব কয়টি ইন্দ্রিয় একযোগে আমাকে বুঝিয়ে দিল আমি খুব শান্ত শান্তে পিচ্ছিল গুমোট একটা পরিবেশে আছি। আর সব থেকে প্রকট যে অনুভূতি সেটা হলো বিশ্রী একটা গুমোট গন্ধ। গন্ধের ধরনটা অজ্ঞাতপূর্ব। কয়েক সেকেন্ড সময় নিলাম ঘেঁটে যাওয়া চিন্তা ভাবনাগুলো একত্রিত করতে। এই অদ্ভুত পরিবেশে আসার পূর্বের স্মৃতিগুলো মনে মনে হাতড়ে নিলাম খানিক। আর তখনই আচমকা মাথায় এলো, আরে দিব্য, দেবা কোথায়? আমি আমি বা কোথায়? এটা কোন জায়গা? আমি আমি এখানে কেন? আমার চিন্তার জাল কেটে গেল দেবার স্বরে। আবারও দিব্য, দেবা, আমি এখানে নিচে, এখানে ভাই, এখানে আমি। গর্ত বেশি গভীর নয়, দেখ দেখ, গাছের শিকড়ের ঝুড়ি নেমেছে, ধরে উঠে আয়, আমি টেনে তুলে নিচ্ছি। ওর কথা মতো উঠতে গেলাম, কিন্তু মনে হলো কে বা কারা আমার পা দুটো যেন টেনে ধরেছে। আমি দেবকে ডাকতেই ওর হাতের স্পর্শ পেলাম, আর সাথে সাথে পায়ের কাছে টানটা উঠাও। এটা কি কি রে? হ্যাঁ? পুকুর? না, তাহলে বলিকুণ্ড। সেটা সেটা কি? পরে বলবো, তুই চল, ওদিকে আর একটু এগোলেই স্টেশন মাস্টারের বাড়ি। গাড়িটা ওখানেই আছে, গাড়িতে উঠতে পারলে আর চিন্তা নেই। ওটা এই নরক বলয়ের বাইরে। আপ্রাণ দৌড়ে প্রায় 10 মিনিট পর গাড়ি পর্যন্ত পৌঁছতে পারলাম। গাড়িতে উঠে স্টার্ট দিলাম। দেবা বলেছিল ওর কাঁধে লেগেছে, তাই ও ড্রাইভ করতে পারবে না, ও একটু শুয়ে নেবে। তাই ও পেছনের সিটে শরীরটা এলিয়ে দিল। আচ্ছা, যেতে তো এত সময় লাগেনি, কিন্তু ওইটুকু জঙ্গল পার হতে এতক্ষণ লাগলো কেন বলতো? হ্যাঁ, নরক বলয়,
আমার ইষ্টদেবের কৃপা ছিল, তাই তুই বেঁচে ফিরতে পারলি। আমি যেখানে পড়ে গেলাম? বলিকুণ্ড, বেসিক্যালি আধ খাওয়া মরাগুলো ওখানেই ফেলা হতো। তাই তুই উঠে আসার সময় মনে হচ্ছিল কেউ যেন তোর পা ধরে টানছে। কত অতৃপ্ত প্রাণ ওখানে আটকে আছে, আজও তারা জীবনের ছোঁয়া পেতে লালায়িত। আচ্ছা, এই যে অসুর প্রজাতির মানুষরা, তারা কেন এই কালো জাদু করছে বলতো? হ্যাঁ? মুক্তি কি করে হবে? কিরে, এসবের উপায় কি? হ্যাঁ, স্বেচ্ছাহুতি, যার অস্তিত্বের সাথে বহু শতাব্দী ধরে এই বলয় যুক্ত, তার স্বেচ্ছাহুতি। কথাটার মানে বুঝিনি, তবে এখন ওকে আর বিরক্ত করতে চাই না। আমি আর কিছু বললাম না। অনেকটা পথ, নার্ভ শক্ত রেখে পথে চোখ দিলাম। মনে মনে ভাবলাম, ভূতের গল্প বোধহয় এই জীবনে আর লিখতে পারবে না। এতক্ষণ ঘড়ি দেখার কথা মাথায় আসেনি। একটানা প্রায় 6 ঘন্টা গাড়ি চালাচ্ছি। কিভাবে করেছি জানি না। দেবা সারা রাস্তা আর কথা বলেনি। বেচারা ঘুমিয়ে পড়েছে বোধহয়। পূবের আকাশে নববধূর গালের লালিমা ছড়িয়ে পড়ছে। ভোর হচ্ছে, রাস্তার আলো সব নেভেনি এখনো। আমাকে এখানে নামিয়ে দে রথি। কাশি আমার হোটেল, তুই বাড়ি যা, রেস্ট নে। সে কি? আরে, তুই আমার বাড়ি চল আজ। না রে, রুমে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে কিছু, আমি বিকেলে আসছি। অগত্যা গাড়ি থামানো মাত্র দেবা নেমে হাঁটা দিল। ওর চলে যাওয়ার দিকে চেয়ে থাকতে থাকতে কি যেন একটা খটকা লাগলো। তবে সেটা কি, সেটা নিয়ে ভাবার মতো মানসিক বা শারীরিক বল আমার আর নেই। বাড়ি ফিরে স্নান সেরে অল্প একটু খেয়ে শরীর এলিয়ে দিলাম খাটে। চোখ খুললাম তখন বিকেল গড়িয়ে গেছে। ফোনটা চেক করলাম, না, দেবার কল নেই। আমি কল করতে গেলাম কিন্তু সুইচ অফ। ওর ক্যামেরা, ল্যাপটপ সব তো গাড়িতেই ফেলে চলে গেছিল, সাথে ওর স্লিং ব্যাগ আর ওই খেরোর খাতাটিও। আমিও খেয়াল করিনি, ভেবেছিলাম বিকেলে এসে নিয়ে যাবে হয়তো। ওর হোটেলের নাম জানতাম, গুগল থেকে নাম্বার বের করে কল করলাম। তারা বলল দেবা কাল চেক আউট করার পর আর ফেরেনি। আমার মনটা কু ডাকছে। তাড়াতাড়ি ওর ক্যামেরাটা ল্যাপটপে কানেক্ট করে ফুটেজগুলো দেখতে লাগলাম, আর মন প্রাণে ঈশ্বরের কাছে আকুতি করতে লাগলাম আমার সন্দেহ যেন ভুল হয়। কিন্তু একটা ফুটেজে স্পষ্ট দেখলাম এক বিশাল আকৃতির না মানুষ অবয়বের সামনে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়েছে দেবা। ধীরে ধীরে শরীরটা শূন্যে উঠে গেল। সেই ধোঁয়াটে অবয়ব মুহূর্তে 2 হাতে মুচড়ে ছিঁড়ে ফেললো দেবার শরীরটা। উফ, কি পাশবিক সেই দৃশ্য! আমার মাথাটা ঘুরে গেল। মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, স্বেচ্ছাহুতি। এরপর বেশ কিছুক্ষণ ক্যামেরার সামনে কোনো কিছু নেই। কিছুক্ষণ পর ক্যামেরাটা কেউ তুলে নিল। দেখলাম ক্যামেরাটা নিয়ে আমার দিকে কেউ এগিয়ে আসছে। ব্যাস, আর কোনো ফুটেজ নেই। দেবাই তো ক্যামেরাটা কুড়িয়ে আনতে গেছিল। তার মানে দেবাই তখন, তাই জন্য কি ওর গলার মালা আমায় দিয়ে বলেছিল ওর আর দরকার নেই? দেবা কি সত্যি আমার বন্ধু দেবা? এত ঐশ্বরিক ক্ষমতা ও পেল কি করে? কেনই বা স্বেচ্ছা বলি দিল? কেন? শুধুই কি আমাকে বাঁচাতে? তাই কি দায়িত্ব নিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল?
আমার পাগল পাগল লাগছে। কেন হঠাৎ ও এ দেশে এলো? কেনই বা ওই অভিশপ্ত জায়গায় গেল? আর কেনই বা? কোথা থেকে সব জানতে পারবো? হঠাৎ ওই খাতাতে নজর পড়ল। সারাক্ষণ দেবাহুতি কি সব লিখছিল। খাতাটা খুললাম। ইংরেজি যে তারিখ লেখা, সেটা আজ থেকে প্রায় 100 বছর আগে। পুরোটা পড়া যখন শেষ হলো, তারপর বেশ কিছুক্ষণ সময় লাগলো বিষয়টা আত্মস্থ করতে। যা পড়লাম সেটা তো প্রায় রূপকথার গল্প। জনৈক নবীন মুখুজ্জের আত্মশ্লাঘা। ব্রিটিশ রাজের উচ্চ পদে কাজ করতেন। অর্থের সাথে যত রকম চারিত্রিক দোষ থাকে সে সবই তার ছিল। অনেক আদিবাসী মেয়ের অপমান তিনি করেছিলেন এবং অর্থ বলে সেগুলো ধামা চাপাও দিয়েছিলেন। তবে ধরতি ছিল অন্যরকম। ওর বাবা ছিল গুণিন। ধরতি যখন নবীনকে বলে সে সন্তান সম্ভবা, নবীন তাকে প্রাণে মারার চেষ্টা করে বিফল হয়। বেশ কিছুদিন সব চুপচাপ। হঠাৎ একদিন ধরতি নবীনকে ডেকে পাঠায় এক মন্দিরে। নবীন ভাবে গিয়েও গরিব মেয়েটা ভয় পেয়েছে। নবীন যায় সেখানে। ধরতির কোলে একটা ফুটফুটে বাচ্চা, আর ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি। নবীন ব্যাপার জটিল ভেবে পালাতে যায়, কিন্তু ততক্ষণে সে বন্দী। তার চোখের সামনে ধরতি নিজের সন্তানকে হত্যা করে তার হৃৎপিণ্ডটা বের করে উৎসর্গ করে বিকরাল রূপী এক দেবতাকে। ধরতির বাবাই সব ক্রিয়াটা করে। নবীন মূর্ছা যায়। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখে ধরতি নিজের সন্তানের রক্তমাখা হাত তাই বুলিয়ে দিচ্ছে নবীনের মাথায়। নবীন কাকুতি করে তাকে ক্ষমা করার জন্য। ধরতি বলে নবীন বেঁচে থাকবে, তবে আজকের পর নবীনের বংশে পুত্র জন্মালে সে বাঁচবে না। আর এই ক্রিয়াস্থলটা হবে মূর্তিমান নরক বলয়। নবীন নিজের ভুল বুঝে ক্ষমা চাইলে ধরতির বাবা বলে এসব থামাতে পারে আজ থেকে 100 বছর পর রেবতী নক্ষত্রে দ্বাদশী তিথিতে যে ছেলে জন্মাবে, তার যদি কিছু বিশেষ গুণ থাকে এবং সে যদি স্বেচ্ছাহুতি দেয়, তবেই এসব থামবে, নচেত নয়। নবীন সেটুকু লিপিবদ্ধ করে যান তার বংশধরদের জন্য। এরপর বেশ কিছু পাতা ফাঁকা। এরপর এন্ট্রি নতুন, ডট পেনে লেখা। পড়ে বুঝলাম দেবার লেখা। ছোটবেলায় মামা দাদুর কথার মানে বুঝিনি। হঠাৎই মামা বাড়ির পুরনো লাইব্রেরির যে খাতাটা পাই, ভয় পেয়ে যাই। মৃত্যু ভয়। পালিয়ে যাই বিদেশ। কিন্তু নিয়তির অমোঘ টান আমায় টেনে আনলো। না চেয়েও আসতেই হলো। এটাই আমার ভবিতব্য। নিজের বলতে এক মামাতো দিদি, সে যোগাযোগ রাখে না। মৃত্যুর আগে বড্ড ইচ্ছে হচ্ছে কোনো আপনজনের সাথে একটু। দেশে এক রথিজিৎ ছাড়া আছেই বা কে? একবার চোখের দেখা। লিখেছে আবার ফাঁকা। গতকালের ডেট। রথিকে কিছুতেই নিষেধ করে পারলাম না। ওর দায়িত্ব আমার। অবশ্য প্রাণাহুতি তো দেব আমি। ওর উপর আশা করি কোনো আঁচ আসবে না। আমি আসতে দেব না। সেই নরকের দ্বার বন্ধ আমি করবই। আর কোনো লেখা নেই। হঠাৎ সকালের খটকাটা পরিষ্কার হয়ে গেল। দেবা গাড়ি থেকে নেমে চলে যাওয়ার সময় ওর কোনো ছায়া তো পড়েনি। ওর বলা কথাটা মনে পড়ে গেল। আত্মা তো অবিনশ্বর। এনার্জির ছায়া পড়ে না। অজান্তেই
চোখের চৌকাঠ ভিজে উঠল। দেবার বলা কথাটা কানে বাজতে লাগলো। আরে আমি তো আছি, তোর ভয় কি? আজ আপনারা শুনলেন সুপর্ণা নাথের লেখা নরক বলয়। গল্পের সূত্রধার আমি ইভান, গল্প পাঠে কৌশিক এবং আমি ইভান, আবহ শুভায়ন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। লেখক সুপর্ণা নাথকে দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।